गुड मर्निंग एवरीबडी वेलकम बैक टू आवर चैनल জার্নিজ আনলক। আমি আপনাদের হোস্ট সৌম। আর একটা নতুন জার্নিতে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার পেছনে দেখতে পাচ্ছেন লেখা আছে নন্দনকানন। হ্যাঁ, আমরা আছি এখন ভুবনেশ্বরে। তো এইবার আমরা বেরিয়ে পড়েছি জার্নিতে, ভুবনেশ্বর ঘুরবো। প্রচুরবার ভুবনেশ্বর আসা হয়েছে এর আগে, বাট সেইভাবে ভুবনেশ্বরকে ঘোরা হয়নি। আর অবভিয়াসলি আমাদের চ্যানেলে তো সেই ঘোরার ভিডিও নেই, তাই ভাবলাম আপনাদের সবাইকে নিয়ে এবার ভুবনেশ্বরটা ঘুরে দেখি। তো একটা ওয়ান ডে ট্যুর প্যাকেজে আমরা বেরিয়ে পড়েছি আমাদের এক চেনা পরিচিত গাড়ির সাথে। তো সেই গাড়ি করে আমরা ঘুরছি আজকে ভুবনেশ্বর। প্রথমেই যেখানে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে নন্দনকানন। তো চলুন প্রথম থেকে গল্পটা শুরু করি, কিভাবে আমাদের এই ভুবনেশ্বর ট্যুর শুরু হলো। আজ আমরা বেরিয়ে পড়েছি ভুবনেশ্বরে একদিনের ট্যুর করার জন্য। ঘুরে দেখব মোট 4টি পয়েন্ট: নন্দনকানন, উদয়গিরি খণ্ডগিরি, ধবলগিরি আর লিঙ্গরাজ টেম্পল। এবার এই ট্যুর আপনারা ভুবনেশ্বরের লোকাল যে কোনো ট্যুর অপারেটরের সাথে অবশ্যই কথা বলে করে নিতে পারে। আমরা যে হোটেলে ছিলাম সেই জিঞ্জার হোটেলের ট্রাভেল ডেস্কে বললেও তারা এই লোকাল ট্যুরের জন্য গাড়ির ব্যবস্থা করে দেবে। আমরা যদিও এক পরিচিতের গাড়ির সঙ্গেই এই ট্যুরটি করেছিলাম। আমাদের এই ট্যুরের খরচা পড়েছিল 2500 টাকা। 4টে পয়েন্টের জন্য 2500 টাকা একটু বেশি মনে হলেও ডিস্টেন্স কিন্তু যথেষ্ট বিটুইন দ্য পয়েন্টস, তাই আমাদের যথেষ্টই ন্যায্য মনে হয়েছিল এই খরচটি। আচ্ছা, আমাদের ট্যুরে আমরা প্রথম এখন যাচ্ছি নন্দনকানন দেখতে। নন্দনকানন জুলজিক্যাল গার্ডেন, সেখানে ভুবনেশ্বরের সবচেয়ে বড় ন্যাচারাল জুলজিক্যাল গার্ডেন, যেখানে বিভিন্ন ধরনের পশু পাখি সব কিছু দেখতে পাওয়া যায়। অনেক বছরের, এটা প্রায় 40-50 বছর বয়স। সেই নন্দনকানন জুলজিক্যাল গার্ডেন দিয়ে আজকে আমাদের ভুবনেশ্বরের ডে ট্যুর শুরু হচ্ছে। চলুন, এখন পথে আছি, নন্দনকানন জুলজিক্যাল গার্ডেনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা আগে চাটা খেয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে দিই আপনাদের, এখানে ঢুকতেই, নন্দনকাননে ঢুকতেই আপনারা প্রচুর গাইড পাবেন, যেসব গাইডরা আপনাদের এখানে অফার করবে বিভিন্ন সাফারি করার জন্য। তো এখানে দু রকমের সাফারি হয়, একটা জু সাফারি আর একটা হচ্ছে জঙ্গল সাফারি। তো জু সাফারি আপনারা হেঁটেও করতে পারেন, বা এখানে ব্যাটারি চালিত গাড়ি আছে সেই গাড়ি করেও করতে পারেন। ব্যাটারি চালিত গাড়ি যদি নেন তার সঙ্গে আপনারা গাইড পাবেন, এবং সেখানে শেয়ারিং হয় বা নন শেয়ারিং হয় সেটা আপনাদের ওপর। রিজার্ভেশন 13 জনের গাড়ি হয় ব্যাটারি, কিন্তু একজন হলেই সে ছেড়ে দেবে সেই গাড়ি। তো যদি আপনারা সেই ব্যাটারি চালিত গাড়ি নেন তার সঙ্গে গাইড থাকবে, তারা আপনাকে জু ঘোরাবে, জু ঘুরিয়ে আপনাকে জঙ্গল সাফারির ওখানে ড্রপ করবে। জঙ্গল সাফারির জন্য এসি বাস আছে, সেই বাসে করে আপনারা জঙ্গল সাফারি করবেন। জঙ্গল সাফারি করে আবার ফেরত এসে আবার ব্যাটারি চালিত গাড়ি করে আপনাদের জুয়ের বাকি অংশ দেখিয়ে টোটাল আপনাদের আবার এন্ট্রি পয়েন্টে নিয়ে এসে রেখে দেবে। এই টোটালটার জন্য প্রাইস হচ্ছে 1140 টাকা দুজনের, মানে 570 করে দুজনের পড়বে আপনাদের যদি দুজন যান। এবার সেটা ডিপেন্ড করছে বাকি কতজন মিলে আপনারা এই পুরো ট্যুরটা করছেন। আচ্ছা, আমাদের গাইড সাহেবই সব টিকিট ফিকিট করে দিলেন, ওনাকে টাকা পেমেন্ট করে দিলাম আগেই, তারপর সব টিকিট ফিকিট করে উনি এখন নিয়ে যাচ্ছেন। এই আমরা এগোচ্ছি নন্দনকানন জুলজিক্যাল পার্কের দিকে। এটা হচ্ছে চিড়িয়াখানার পার্ট। চলুন যাওয়া যাক। তো এইখানে পরপর সব গল্ফ কার্টস দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে ব্যাটারি অপারেটেড গাড়ির টিকিট কাউন্টার। এইদিকে টিকিট কাউন্টার আছে সোজা, সেখানে গেছে টিকিট করতে। তো এই হচ্ছে সব গল্ফ কার্টস, এগুলো হচ্ছে পার পারসন 80 টাকা করে নেন। যদি আপনারা এই গল্ফ কার্ট নেন শেয়ারিং মোডে তাহলে আপনাদের ওয়েট করতে হবে, 13 সিটারের গাড়ি এটা। আর যদি রিজার্ভ করেন এরকম গাইডের সঙ্গে তাহলে কিন্তু এরকম সিঙ্গেল লোক নিয়েও ছেড়ে দেবে, বাট ওই 1140 টাকা পড়বে এই পুরো গাড়িটার জন্য। ঘুরতে ঘুরতে ফার্স্ট আমাদের পয়েন্টে প্রথমে আমরা দেখছি জলহস্তী হিপোপটেমাস। এখানে ছোট্ট জলাশয় করা আছে, আর তার পাশে এই যে হিপোপটেমাস। এখানে জানি না কতটা ক্যামেরায় ধরা দিচ্ছে, এখন ছায়ার মধ্যে রেস্ট নিচ্ছে সে। জলহস্তী দেখার পর এবার আমরা এগিয়ে চলেছি আমাদের সেকেন্ড স্পট রেপটাইল পার্কের দিকে। বলা হয় এশিয়ার সম্ভবত সেকেন্ড বা থার্ড লার্জেস্ট রেপটাইল পার্ক হচ্ছে এই নন্দনকাননের রেপটাইল পার্ক।
বিভিন্ন প্রজাতির সরীসৃপকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আছে বিভিন্ন ধরনের সাপ, পাইথন থেকে আরম্ভ করে বোয়া থেকে আরম্ভ করে কিং কোবরা, আরও নানান ধরনের প্রজাতির সব সাপ এখানে সংরক্ষণ তো আছেই। এছাড়াও রয়েছে গিরগিটি, গোসাপ এবং তার সঙ্গে কুমির, অ্যালিগেটরের প্রজাতির অনেক ধরনের সরীসৃপ। বাচ্চাদেরও দেখতে খুব ভালো লাগবে, ইনফ্যাক্ট বড়রাও কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। দেখুন কত ধরনের কচ্ছপ এখানে ঘুরে বেড়াচ্ছে। কচ্ছপদেরও কিন্তু এখানে সংরক্ষণ করে অবশ্যই রাখা হয়েছে। এই রেপটাইল পার্কটি যথেষ্ট বড়, আপনারা অবশ্যই গাইড নিয়ে ঢুকতে পারেন, তাহলে ভালো করে তারও এক্সপ্লেন করে দেবে। আমাদের এই রেপটাইল পার্কটি ঘুরে দেখতে বেশ ভালো লেগেছিল। রেপটাইল পার্ক আর হিপোপটেমাস এই দুটো দেখে আমাদের ব্যাটারি কার এসে আমাদের সাফারি জোনে দাঁড় করিয়ে দিল। এইবার আমরা যাচ্ছি এসি বাসে চড়ে জঙ্গল সাফারি করার জন্য। এই জঙ্গল সাফারি বাঘ দেখতে, হ্যাঁ, তো এখানে কিন্তু বাঘ, ডিয়ার আর ভালু এই 3 রকমের সাফারি আছে। সিংহের সাফারিটা এখন বন্ধ আছে, রেনোভেশনের কাজ চলছে। তো এই 3টে সাফারি দেখিয়ে আবার আমাদের বাস নামিয়ে দেবে। নন্দনকাননে ঢোকার প্রথমেই যে গাইড আমরা নিয়ে নিয়েছিলাম, তার একটা সুবিধা হচ্ছে এরা আপনাকে বাসে ওঠার পর প্রপারলি সিট অ্যালট করে দেবে, যাতে আপনারা বেস্ট ভিউগুলো দেখতে পান। সেই জন্য আমি রেকমেন্ড করব যে আপনারা গাইড নিয়ে উঠুন। সাফারিতে প্রথমেই আমরা ঢুকলাম বিয়ার পার্কে। এই দেখুন, এই ভাল্লুক একদম গেটের পাশেই দাঁড়িয়েছিল। এটা কিন্তু ওপেন এরিয়া, জঙ্গল এরিয়া, কিন্তু মনে হচ্ছিল যেন আমাদের ওয়েলকাম করার জন্য ভাল্লুক দাঁড়িয়ে আছে। যাই হোক, খুব বেশি ফটো ভিডিও তুলতে পারিনি, নিজেরাই দেখতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর ঢুকেছিলাম টাইগার পার্কে। দূরে দেখুন ওই গাছের নিচে বাঘটি ঘুমিয়ে আছে। ওপেন জঙ্গলে বাঘ দেখা এটা আমাদের প্রথম। এর আগেও বিভিন্ন সাফারিতে ঘুরেছি, কিন্তু সেইখানে বাঘ দেখা সৌভাগ্য আমাদের হয়নি। এই প্রথম কোনো জঙ্গলে আমরা ভালো করে বাঘ দেখতে পেলাম। এবং এটা কিন্তু জুয়ের পার্ট নয়, এটা কিন্তু নন্দনকাননের জঙ্গলের ন্যাচারাল হ্যাবিটাট। তাই আমরা বাসের ভেতরে খাঁচাবন্দি, আর জন্তুরা কিন্তু এখানে ওপেন। আরাম করে বাঘটি রেস্ট নিচ্ছে এখন ছায়ার মধ্যে। যাই হোক, এই 2 পার্ক দেখার পর আমরা লাস্ট সাফারিতে ঢুকলাম হার্বিভোর সাফারি, যেখানে প্রচুর হরিণ। হরিণের এখানে কালেকশন দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। একসাথে এত হরিণ খুব কম জায়গায় দেখা যায়। তার সঙ্গে উপরি পাওনা প্রচুর ময়ূরও আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। দেখুন, এক জায়গায় সারিবদ্ধভাবে হরিণ, আর তাদের দেখছে 3-3টে ময়ূর। অসাধারণ লাগছে কিন্তু আমাদের। এই সাফারি করতে বেশ ভালো লেগেছিল। লায়ন সাফারিটা যদিও বন্ধ ছিল, বাট আপনারা যখন আসবেন তখন খুলে গেলেও যেতে পারে। আমাদের সাফারি শেষ, ওপেন জঙ্গলে সাফারি দেখলেন, খুব সুন্দর। এই প্রথমবার যতগুলো জঙ্গল সাফারি করেছি তার মধ্যে নন্দনকাননে এসে অ্যাটলিস্ট একটা বাঘকে দেখতে পেলাম। বাঘ শুয়ে রেস্ট নিচ্ছিল, তো বাঘ মামাকে দেখতে পেলাম। তার সঙ্গে ভাল্লুক তো ভালোই দেখলাম, আর হরিণ তো প্রচুর। হরিণ, তারপর ময়ূর, সব কিছু এখানে অ্যাবান্ডেন্ট। খুব সুন্দর সাফারি, ভালোই লেগেছে। তো এটা অবশ্যই রেকমেন্ড করবো, যদি আসেন নন্দনকানন একবার ঘুরে যাবেন। এখন আমরা যাচ্ছি রেস্ট অফ দ্য জু ঘুরে আমরা এই ট্রিপ এন্ড করব নন্দনকাননে। বাস থেকে নেমেই আবার আমরা গল্ফ কার্টে চড়ে বসলাম। এবার জুয়ের বাকি পার্টগুলো দেখার পালা। এইবার আমাদের প্রথম গন্তব্য হচ্ছে এখানে হাতি দেখার উদ্দেশ্যে। তো আমরা যাব এলিফ্যান্ট এরিয়ায়, যেখানে সংরক্ষণ করা আছে হাতি। ওয়াকওয়েটা খুব সুন্দর, সামনে একটা পোডিয়াম মতন করা আছে মনে হচ্ছে। একটু এগিয়ে আমাদের দেখতে হবে। হ্যাঁ দেখুন, এখানে লেখাই আছে এটা ইন্ডিয়ান এলিফ্যান্টের জায়গা। এই পোডিয়াম করা আছে, সেখানে সুন্দর বেঞ্চ করা আছে। আপনারা এই পোডিয়ামে উঠে ওই দূরে দাঁড়ানো হাতি আরাম করে দেখতে পারেন। হাতি দেখার পর এলো জিরাফের এরিয়া। জিরাফ দেখে এবার আমরা এগিয়ে আস্তে আস্তে ঢুকে পড়লাম এই জুয়ের মেন আকর্ষণ টাইগার এরিয়ার মধ্যে। এইখানে কিন্তু প্রচুর রকমের বাঘ আমরা সেদিন দেখেছিলাম। মানে এখানে কিন্তু বাঘেদের ফ্যামিলি বাস করে। মানে আপনারা যদি গাইড নিয়ে যান তাহলে তারা বোঝাবে এই যে সব বাঘ রেস্ট নিচ্ছে, ওই যে মাচায় একটি বাঘ শুয়ে আছে, এই যে দেখুন আরেকটি সাদা বাঘ এখানে আস্তে আস্তে জলের মধ্যে দিয়ে এগিয়ে আসছে আমাদের দিকে। এদের সব নাম আছে, এবং কেউ বোন হয়, কেউ বা হয় ভাই, কেউ বা তাদের মা, কেউ বা বাবা। এদের পুরো ফ্যামিলির গল্পের ইতিহাস কিন্তু এই গাইডরা জানেন। তাই খালি বাঘেদের গতিবিধি দেখাই নয়, এদের গল্পগুলো শুনতে শুনতে যদি এদের দেখেন তাহলে আপনারা এই জু দেখার মজা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এই জন্যই আবারও এই গাইড নিয়ে নেওয়া অবশ্যই রেকমেন্ড করব।
অসাধারণ লাগছে না এই বাঘ দেখতে? ওফ, জঙ্গলের মধ্যে বাঘ কতই বা দেখা যায়, তাই না? যদিও জুয়ের পার্ট এটা, কিন্তু যথেষ্ট বিস্তীর্ণ। এটা কিন্তু আমাদের কলকাতার আলিপুর জু বা অন্যান্য জুয়ের মতো নয় যে এক জায়গাতেই তাদেরকে সংরক্ষণ করে রাখা হয়েছে। তারা কিন্তু যথেষ্ট বিস্তীর্ণ এরিয়া ধরে ঘুরে বেড়াচ্ছে, ফলে সেটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। এইখানে আমাদের সাফারি শেষ হলো। এই দিক দিয়ে গিয়ে এই ভেতরে বার্ড এভিয়ারি সেকশন আছে, সেখানে কালো ময়ূর, সাদা ময়ূর, পেলিকান, বিভিন্ন ধরনের পাখি সব কিছুই আছে। আমরা যাচ্ছি না আপাতত দেখতে, পাখিতে খুব একটা ইন্টারেস্ট এখন আসছে না, যা যা দেখে ফেলেছি। তারপর আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। আর এই দিকে তার পাশেই হচ্ছে, যদি খিদে টিদে পেয়ে যায় তাহলে একদম রেস্টুরেন্ট আছে, সব কিছু ভেজ ননভেজ থালি, আলাকার্ট, আইসক্রিম, সফট ড্রিঙ্কস সব কিছু এখানে আছে রেস্টুরেন্টে। এখানে আপনারা লাঞ্চ করতে পারেন, লাঞ্চ করে তারপর এই বরাবর এক্সিট দিয়ে বেরিয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো নন্দনকাননের এই ট্যুর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে লাঞ্চ করি, তারপর সেকেন্ড হাফের ট্যুর শুরু করব। এখন আমরা নন্দনকানন থেকে বেরিয়ে যথেষ্ট খিদে পেয়েছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমাদের ড্রাইভার সাহেব উনি সাজেস্ট করলেন এখানে খুশি হোটেল বলে একটা রেস্টুরেন্ট আছে, সেইখানে খেতে। তো সেইখানে আমরা এসেছি, খুশি হোটেল। তো এখানে সব রকমের জিনিসপত্রই পাওয়া যায়, ভেজ ননভেজ। তবে আমরা একটু লোকাল কুইজিন ট্রাই করবো, তাই জন্য দেবিকা অর্ডার দিয়েছে। দেবিকার ইচ্ছা লোকাল কুইজিন ট্রাই করে। দেবিকা অর্ডার দিয়েছে হচ্ছে ওড়িশা থালি। ওড়িশা থালির মধ্যে আছে রাইস, আবার স্পেশাল রাইস আলাদা করে, সেটা কি দেবে দেখবো। ডাল আছে, ভেজ কারি আছে, ভাজা আছে, আলু ভর্তা আছে, পাঁপড় আছে, পনির আছে, আবার কি ছাটরাইও আছে, ছাতুরাই, আমি জানি না এটা কী জিনিস। তো এটা বেশ ইন্টারেস্টিং লাগছে। লোকাল কুইজিন কখনো ওড়িশায় আমরা ট্রাই করিনি, কোনোদিনই ট্রাই করিনি। তো এবার ইচ্ছে ছিল দেবিকার লোকাল কুইজিন ট্রাই করার, তাই জন্য সেটা করার জন্য এখানে এসেছি। আর আমি তার সঙ্গে নর্মাল একটা ভেজ থালি নিয়েছি। তো এখানে সব রকমের থালি আছে, ভেজ ওড়িশা স্পেশাল থালি, আর তার সঙ্গে আলাকার্ট ভেজ ননভেজ মেনু সব কিছুই এই রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যাচ্ছে। ক্র্যাবও আছে, সব রকম ননভেজের মধ্যে মাটন, চিকেন, মাছ, ক্র্যাব, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। থালি চলে এসছে এখন। এই দেবিকার সামনে আছে হচ্ছে ওড়িশা থালি, তাতে দিয়েছে 2 রকমের রাইস। এটা একটা নর্মাল সাদা ভাত, তার সঙ্গে এটা একটা ওড়িশা স্পেশাল রাইস, অনেক কিছু দেওয়া আছে এটার মধ্যে। জিরা রাইস, জিরা রাইসের মতন, বাট তার সঙ্গে কারি পাতাও মনে হয় আছে। তো ওড়িশা স্পেশাল রাইস, তার সঙ্গে দিয়েছে ডাল, তার সঙ্গে দিয়েছে আলু ভাজা, তার সঙ্গে দিয়েছে ভর্তা। এটা আলু চোখা মনে হয়, আলু ভর্তা। হ্যাঁ। আর তার সঙ্গে আলু পটলের একটা সবজি। এদিকে আরেকটা সবজি আছে, সম্ভবত লাউ ফাউয়ের কিছু, আর এখানে কারি মতন। আর এদিকে আছে চাটনি, ওদিকে পাঁপড়। এটা হচ্ছে ফুল থালি, ওড়িশা থালি। 220 টাকা দাম এই ওড়িশা থালি। আর আমারটা হচ্ছে নর্মাল থালি, সেখানেও দেখুন 2 রকমভাবে ভাতটা দিয়েছি, যদিও একই ভাত। প্লেন রাইস, তার সঙ্গে আলু ভর্তা, আলু ভাজা, আলু পটল ভাজা, এদিকে আলু পটলের তরকারি, ডাল, পাঁপড়, চাটনি, আর সাইডে পেঁয়াজ, লঙ্কা, লেবু সব কিছু দিয়েছে। এই নর্মাল ভেজ থালির দাম হচ্ছে 160 টাকা। এই রেস্টুরেন্টে পনিরের আইটেমটা খুব ভালো, মানে ওড়িয়া থালি নিলে আপনি পনিরের আইটেমটা পাবেন। তখন সৌম্য গাড়ি বলেছিল, তো অসাধারণ লাগছে পনিরের আইটেমটা খেতে। গ্রেভি দিয়ে জাস্ট পনিরটা দিয়ে একটু জিরা রাইস দিয়ে খাচ্ছিলাম, জাস্ট টু গুড। মানে টেস্টটা এত অসাধারণ বানিয়েছে, মানে না খেলে বোঝাতে পারবো না। তো আপনারা যদি এখানে আসেন ভুবনেশ্বরে ঘুরতে, ওড়িয়া ডিশটা তো ট্রাই করবেন। আর খুশি রেস্টুরেন্টে সত্যি খাবার খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন, খাবার সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আলু চোখাটাও খুব ভালো বানিয়েছে, ডালটাও খুব ভালো বানিয়েছে। এখন অবধি পনিরটা অবধি ট্রাই করেছি, আলু পটল আছে, এখন একটা এই তরকারি রয়েছে, এটা এখনো জানি না কি তরকারি, এটা জাস্ট খেয়ে দেখি একটু দাঁড়ান। আমার মনে হচ্ছে এটা মাশরুমের তরকারি আছে। মাশরুম দিয়ে আলু দিয়ে করেছে, খুবই সুন্দর করেছে। তবে পনিরটা বেস্ট, আমার পনিরটা অসাধারণ লেগেছে। লাঞ্চ শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের দ্বিতীয় স্পট উদয়গিরি খণ্ডগিরি কেভসের উদ্দেশ্যে। নন্দনকানন থেকে এই উদয়গিরি খণ্ডগিরি কেভসের ডিস্টেন্স প্রায় 18 থেকে 20 কিলোমিটার। সময় লাগে 30 থেকে 45 মিনিট মতো। আমরা এসে নামলাম এখন উদয়গিরি খণ্ডগিরি, আমাদের আজকে সেকেন্ড স্পট।
এই সামনে হচ্ছে উদয়গিরি কেভস, আর এই দিকে হবে হচ্ছে খণ্ডগিরি কেভস। তো আমরা এখন যাব, এইখান থেকে আগে টিকিট কাটতে হবে, এখান থেকে টিকিট কেটে তারপর আসবো। এখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়ে চলে গেল। এখানে প্রচুর খাবারের দোকান টোকানও আছে, তো এখানে পার্কিং এরিয়াও আছে। তো এখন আমরা এখান দিয়ে টিকিট কাটবো আগে, তারপর উদয়গিরি কেভসের দিকে আগে যাব। এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট করলাম, 25 টাকা করে টিকিট নিল। এই যে টিকিট আমাদের হাতে, উদয়গিরি খণ্ডগিরি দুটোর জন্য 25 টাকা করে টিকিট ফর ইন্ডিয়ানস, ঠিক আছে। আর ফরেনারদের জন্য কিন্তু টিকিটের দাম অনেকটাই বেশি, প্রায় 200 টাকা। আর এএসআইদের জন্য এন্ট্রি ফি হচ্ছে 20 টাকার কথা, যদি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে কেউ আসেন তো। এখানে দেখুন লেখাও আছে, আপনারা পজ করে পুরোটা পড়ে নিতে পারেন। পুরো উদয়গিরি খণ্ডগিরি কেভ সম্বন্ধে পুরোটাই লেখা আছে, ইংলিশ, এদিকে হিন্দি এবং এদিকে উড়িয়া ভাষায়। এই পুরো এগুলো হচ্ছে ন্যাচারালি ফর্মড কিছু, আর কিছু ম্যানমেড বিভিন্ন কেভস। প্রচুর গুম্ফা আছে, সেই গুম্ফার বিভিন্ন নাম আছে। এই দিক দিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে, আর ওই দিক দিয়ে ঘুরে পুরো নামতে হবে। অসাধারণ আর্কিটেকচার। এটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এবং হেরিটেজ সাইট উদয়গিরি খণ্ডগিরি, এবং ওয়ান অফ দ্য মাস্ট ভিজিট প্লেসেস অ্যাজ লেবেলড বাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো জায়গায় জায়গায় এরকম বিভিন্ন এমব্লেম সব কিছু করা হয়েছে। এই যেমন হাতি গুম্ফা, এটা হচ্ছে হাতি গুম্ফা, বিভিন্ন জায়গায় এইগুলো করা রয়েছে, সেইগুলো অবশ্যই দেখা যেতে পারে। খুব সুন্দর ঘুরে বেড়ানোর জন্য। আর যদি শীতকালে আসেন তাহলে তো আরোই ভালো লাগবে। এরকম সিঁড়ি চলে গেছে বিভিন্ন গুম্ফার পাশ দিয়ে, একদম ওই টপ পর্যন্ত, চূড়া পর্যন্ত উঠে যাওয়া যায়। আমরা যদিও উঠছি না, বাট আপনারা ইচ্ছা করলে অবশ্যই উঠতে পারেন। প্রত্যেকটা পরতে পরতে বিভিন্ন গুম্ফা, এবং কোনটা কি গুম্ফা সেটাও মেনশন করা আছে। যেরকম বলছিলাম, এই উদয়গিরিতে 14টা এবং খণ্ডগিরিতে 10টা এরকম কিছু কেভস বিভিন্ন জায়গায় করা রয়েছে। অবশ্যই ডিটেলস আপনাদের বাকি ভিডিওতে দেওয়া থাকবে। উদয়গিরি খণ্ডগিরি গুহা ওড়িশার ভুবনেশ্বর শহরের উপকণ্ঠে অবস্থিত প্রাচীন জৈন ঐতিহ্যবাহী গুহা সমষ্টি। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রাজা খারবেলের শাসনকালে এই গুহাগুলি খনন করা হয়। উদয়গিরিতে মোট 18টি এবং খণ্ডগিরিতে 15টি গুহাও রয়েছে। এগুলি মূলত জৈন সাধুদের আবাস ও ধর্মচর্চার স্থান হিসেবে ব্যবহৃত হতো। হাতিগুম্ফা শিলালিপি এখানকার সবচেয়ে বিখ্যাত নিদর্শন, যা রাজা খারবেলের জীবনী ও কৃতিত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। স্থাপত্য, ভাস্কর্য ও ইতিহাসের দিক থেকে এই গুহাগুলি আজও অত্যন্ত মূল্যবান। এই উদয়গিরি ফ্রন্টেজ যে কেভগুলো, সেগুলোর পাশে আবার এটা সুন্দর একটা জঙ্গলে ঘেরা জায়গা, সেখানে আবার সুন্দর সুন্দর বসার এরিয়া করা হয়েছে। দেবিকা গেছে একটাতে বসতে, বেশ সুন্দর লাগছে, কিন্তু এখানে হাওয়াও দিচ্ছে ভালো। আর এই সামনে আরও কেভসের অংশ, এদিক দিয়ে সোজা ওপরে উঠে যাওয়া যায় একদম। যদি কেউ উপরে একদম টপে উঠতে চান তাহলে এই সিঁড়ি বরাবর একদম উদয়গিরির টপে উঠে পড়তে পারেন। হাতির মূর্তি, হাতি গুম্ফার আরেকটা পার্ট, কি সুন্দর স্কাল্পচার করা। প্রত্যেকটা মূর্তির দেওয়ালে দেওয়ালে সুন্দর স্কাল্পচার করা। স্কাল্পচারগুলো দেখুন, বিশেষত এগুলো দেখাচ্ছি, খুব সুন্দর স্কাল্পচার। আর এই সামনে হাতির মূর্তি, বেশ লাগছে। খণ্ডগিরি পাহাড়ের ওপর এই জৈন টেম্পল, একদম উদয়গিরি পাহাড়ের অপোজিটে। পুরো সিঁড়ি ভেঙেই টপে গিয়ে মানুষ এই জৈন টেম্পল দর্শন করে। যদিও এইসব জায়গায় শীতকালে আসা প্রেফারেবল, কারণ তাহলে ওয়েদার আপনার পক্ষে থাকে। এই অবস্থায় ইনফ্যাক্ট এই অক্টোবর এন্ডেও যথেষ্ট গরম আছে এখানে। যাই হোক,
আমরা এই উদয়গিরিটা ঘুরলাম, খণ্ডগিরিটা আপনাদের দেখিয়ে দিলাম। যদি সম্ভব হয়ে যাব, আর না হলে আপনারা দেখে নিলেন। এন্ট্রি পয়েন্টটা অবশ্যই দেখিয়ে দেবো। এই উদয়গিরি থেকে আমরা নেমে এলাম, নেমে এবার এই রাস্তা বরাবর হচ্ছে খণ্ডগিরি, যেটা আপনাকে উপর থেকে দেখালাম আপনাদের। যে খণ্ডগিরির উপরে জৈন মন্দির আছে, সেইখানে যাওয়া যায়। এই যে এই রাস্তা, এই সিঁড়ি ভেঙে উঠে গেছে খণ্ডগিরির উপরে। এখানেও প্রচুর কেভ, এগুলো আবার দরজা ফরজা পড়া। যাই হোক, এখানে প্রচুর হনুমান এইখানে। যাই হোক, সেজন্য আমি আর ভেতরে যাচ্ছি না, ভর্তি এখানে হনুমান। দেখুন কত হনুমান। এখানে আবার একজন বসে আছে, বলছে হনুমানকে হাতে করে দিতে, খাবার টাবার আপনারা খাওয়াতে পারেন যদি ইচ্ছা হয়। আমার সেরকম ইচ্ছা নেই। এখানে এক মন্দির আছে, আর একদম উপরে যেরকম দেখালাম জৈন মন্দির আছে, বাট উপরে আর উঠছি না। এবার এখান দিয়ে আমি অ্যাটলিস্ট নিচে নেমে যাব। এই নিচে নেমে যাচ্ছি, অনেক কটাই সিঁড়ি আছে। তো উদয়গিরি খণ্ডগিরি দুটো দেখতেই 25 টাকা করে টিকিট। দেখে আপনারা বেরিয়ে যেতে পারেন। আরও ভালো করে দেখতে চাইলে হাতে সময় নিয়ে আসবেন। উদয়গিরি খণ্ডগিরি দেখে এবার আমরা এগিয়ে চললাম আমাদের আজকের তৃতীয় গন্তব্য ধবলগিরির উদ্দেশ্যে। ধবলগিরি, যা আমরা ভালো করে জানি ধৌলি নামে, যে নামে আমাদের ধৌলি এক্সপ্রেস। তো এই ধবলগিরি কিন্তু এই উড়িষ্যার এক অনন্য স্থাপত্য কীর্তি, যা পুরাতন যুগের কলিঙ্গ সাম্রাজ্যের ইতিহাস বহন করে। अच्छा, दया नदी ना? दया नदी पूरा पानी का रंग लाल हो गया था। धर्म शोक बनना की। हाँ, उसके बाद ही तो शांति स्तूप स्थापन किया ना। जापान गवर्नमेंट बनाया। আমরা এসে নামলাম, আমাদের পরবর্তী স্পট চলে এসেছি ধৌলিতে, যেখানে রাজা অশোকের শান্তি স্তূপা স্থাপন করেছিলেন যখন তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোক হয়েছিলেন। সেই শান্তি স্তূপা দেখতে এখন চলে এসেছি। এইটা হচ্ছে পার্কিং, এইখানে সব গাড়ি দাঁড় করিয়েছে, আমাদের গাড়িও এখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে পার্কিং, আর এই সোজা চলে যেতে হবে আমাদের শান্তি স্তূপার জন্য। চলুন যাওয়া যাক তাহলে। আমরা এখন অটো এখান থেকে করে নিয়েছি। এখানে অটো 5টা পয়েন্ট ঘোরাবে, আপাতত 300 টাকা বলছিল, 200 টাকায় ঘোরাবে বলছে। তো 5টা পয়েন্ট ঘুরিয়ে তারপর আমাদের এখানে ছেড়ে দেবে আবার, এটাই বলল। में बना हुआ है अशोक स्तंभ। हाँ, हमारा जब युद्ध खत्म हुआ था, इसको अशोक सम्राट ने खुद इसको यहाँ पे शिलान्यास करके गए। इसको विजय ध्वजा बोलते हैं। अच्छा। जब यहाँ पे अशोक सम्राट ने कलिंग के बीच युद्ध किया था, तभी ये अशोक स्तंभ बना है। ये विजय ध्वज जैसा जी, इसको राष्ट्रीय स्तंभ या विजय ध्वजा भी बोलते हैं। ये ओके। धर्म का स्तंभ भी बोला जाता है। धर्म का स्तंभ। इंडिया का नेशनल जो लेवल है, हाँ। ये है वो राष्ट्रपति का आगे लगा जाता है। हाँ 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 कोई हाँ। गवर्नमेंट का टिक्का हो तो यही है मेन टिक्का, ठीक है। हाँ। जिसपे ऊपर थप्पा लग गया मतलब वो आगे चला गया, ठीक है। ये अशोक सम्राट का शासनकाल में बना हुआ चीज है। তাহলে এইটাই সেই অশোক স্তম্ভ যা আমাদের প্রত্যেকটা নোটে থাকে। সেই অশোক স্তম্ভ অ্যাকচুয়ালি এখান থেকে নেওয়া। এটা মূল অশোক স্তম্ভ যা রাজা অশোকের স্থাপন করা কলিঙ্গ বিজয়ের পর। অশোক স্তম্ভ দেখে এগোতেই পড়লো এই বুদ্ধা পার্ক। এখানে 6 থেকে 7টি বুদ্ধা স্ট্যাচু আছে বিভিন্ন মেডিটেশনের পোজে। এখানে এখনো লোকেরা মেডিটেশন বা প্রেয়ার করতে আসেন। সেই কথাই বলছিল আমাদের অটো ড্রাইভার দাদা। বুদ্ধ পার্ক দেখে এইবার আমরা এসে পৌঁছলাম মূল ধবলগিরি স্থাপত্য ও তার प्रांगणेर शिव मंदिर काছে। गुप्त सुड़ंग, हाँ, वे टू खंडगिरी 15 किलोमीटर। यहाँ से अच्छा। टनल में 15 किलोमीटर खंडगिरी तरफ रास्ता है। तो पूरा खंडगिरी चला जाएगा। उसका एंट्री गेट खंडगिरी तरफ, यहाँ से वो एग्जिट। जब अच्छा। उनको ऊपर वार किए थे तो इसके अंदर में आके घुस के वार किए थे। इतना बड़ा वो टनल था, एक्चुअली 5000 साल हो गए ये मिट्टी दब के यहाँ पे दबना गया है, मगर बहुत लंबा सा टनल ये था। अच्छा अच्छा। यहाँ से आप आए, अब मैं आपको नदी दिखा। अच्छा,
এই দয়া নদী কলিঙ্গ যুদ্ধে রক্তে লাল হয়ে গেছিল, আর এই দয়া নদীর রং দেখেই সম্রাট অশোকের মনে চরম শোক নেমে আসে, আর তিনি চণ্ডা শোক থেকে ধর্ম শোকে রূপান্তরিত হন, আর তারপরেই এই শান্তিস্তূপা প্রতিষ্ঠা করেন এই ধবলগিরিতে। আমাদের অটো ড্রাইভার দাদা পেছন দিক দিয়ে নিয়ে এসেছিল ধবলগিরির দিকে, তাই প্রথমে জুতো রেখে আমরা উঠে এলাম এখানেরই প্রাঙ্গণের শিব মন্দিরের কাছে। শিব মন্দিরটি কিন্তু সত্যি অসাধারণ। আপনারা যদি ধবলগিরিতে আসেন তাহলে এই শিব মন্দির ভিজিট করতে কিন্তু ভুলবেন না। এই দেখুন চাতালের উপর বাবার মন্দির, সুন্দর, মন প্রসন্ন হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, এইরকম এক পরিবেশ এখানে। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আর তার ব্যাকড্রপে এই মন্দির, আর তার পেছনেই যেরকম দেখালাম দয়া নদীর এই ভিউ, সত্যি মনকে যেন প্রশমিত করে দেয়। যাই হোক, কিছুক্ষণ ভালোভাবে মন্দিরের দর্শন করে, বাবার দর্শন করে তারপর আমরা এগোবো ধবলগিরির দিকে। এখানে প্রচুর মন্দির আছে, এটা মূল মন্দির, ধ্বজা উঠছে। মন্দির পেরিয়ে এবার আমরা যাচ্ছি শান্তিস্তূপা দেখতে। ভেতরের রাস্তা দিয়ে শান্তিস্তূপা চলে যাব। তো আপনারাও যদি আসেন এইভাবে, এখানে যদি অটো নেন তাহলে ওরা কিন্তু এই 3-4টে পয়েন্ট ঘুরিয়ে আপনাকে পেছনের রাস্তা দিয়ে ঢুকিয়ে দেবে। আপনারা আরামসে শান্তিস্তূপা দেখে তারপর কিন্তু চলে আসতে পারেন। না হলে এখন দিওয়ালির জন্য গাড়ি মূল শান্তিস্তূপা অবধি উঠতে দিচ্ছে না, আমাদেরও নিচে পার্কিং করতে হলো, সেখান থেকে কিছুটা আপনাদের হেঁটে যেতে হবে। আমরা পেছনের রাস্তা দিয়ে ঢুকছি শান্তিস্তূপা। অবশেষে আমরা এসে পৌঁছলাম ধবলগিরি বা ধৌলি শান্তিস্তূপার প্রাঙ্গণে। ধৌলি শান্তিস্তূপ ভুবনেশ্বরের এই ধবলগিরি পাহাড়ে দয়া নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্মৃতিস্তম্ভ। এটি জাপানের বৌদ্ধ ভিক্ষুকদের সহায়তায় নির্মিত হয় এবং বিশ্ব শান্তির প্রতীক হিসেবে পরিচিত। কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক এখানেই অহিংসা ও বৌদ্ধ ধর্মের আদর্শ গ্রহণ করেন। সাদা রঙের এই স্তূপের চারপাশে বুদ্ধের নানা জীবনের দৃশ্য সুন্দর খোদাইয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের জন্য ধৌলি শান্তিস্তূপ একটি বিখ্যাত দর্শনীয় স্থান। পুরো চারিদিকে প্রচুর ইনস্ক্রিপশনস, আর এই টপ পয়েন্টে যেটা বলছিল এখান থেকে ওই দয়া নদী দেখা যায়, যেটা আসার পথেও দেখালাম, যেখানে আর কি নদী লাল হয়ে গেছিল রক্তে। দেখাচ্ছি সেই দয়া নদী। শান্তিস্তূপ দেখে এইখানে আমরা সুগারকেন জুস খেলাম, বেশ সুন্দর বানিয়েছে, আদা টাদা, পুদিনা পাতা, লেবু সব কিছু দিয়ে খেয়ে এবার আমরা বেরিয়ে যাব। ধবলগিরি থেকে এবার আমরা ফিরে চললাম আমাদের ভুবনেশ্বরের পথে ফেরত, এবং সেই পথেই আমরা দেখে নেব আজকের সর্বশেষ গন্তব্য লিঙ্গরাজ টেম্পল। এই লিঙ্গরাজ টেম্পলের খুব নাম আমরা শুনেছি, এবং এটি ওড়িশার প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। দেখতে একদম পুরীর মন্দিরের মতো, তাই না? আস্তে আস্তে আমরা এসে পৌঁছলাম সেই লিঙ্গরাজ টেম্পলের প্রাঙ্গণে। আমরা এখন এসে দাঁড়ালাম আমাদের নেক্সট স্পট লিঙ্গরাজ টেম্পলে। এটা দূর থেকে দেখলে কিন্তু পুরীর মতোই মনে হবে। এই পুরো মন্দির কমপ্লেক্স, ওইদিকে মন্দির, এই মন্দিরের আপনি যদি কারুকার্যগুলো দেখেন, এটা কিন্তু ঠিক পুরী যেভাবে তৈরি, পুরীর মন্দির, জগন্নাথ মন্দির সেম পাথরের, সেমভাবে বানানো। আর এই সোজা লিঙ্গরাজ মন্দির সাইড থেকে দেখা যাচ্ছে, উপরে ধ্বজা উঠছে, এখানেই আমরা যাব। গাছে সব জল টল দেওয়া হচ্ছে, এখানে সুন্দর এরকম বাতি স্তম্ভ আছে। আর এই মন্দির প্রাঙ্গণে সম্ভবত 108টা আলাদা মন্দির আছে বিভিন্ন দেবদেবীর, আর তার সঙ্গে অবশ্যই মূল মন্দির তো আছেই, যেটা লিঙ্গরাজ মহাদেবের মন্দির।
লিঙ্গরাজ মন্দির ওড়িশার ভুবনেশ্বর শহরে অবস্থিত একটি বিখ্যাত শিব মন্দির এবং এই রাজ্যের অন্যতম প্রাচীন ও বৃহত্তম মন্দির। এটি একাদশ শতাব্দীতে সোমবংশী রাজাদের দ্বারা নির্মিত হয়। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। এখানে শিবকে লিঙ্গরাজ রূপে পূজা করা হয়, যিনি শৈব ও বৈষ্ণব ধর্মের সমন্বয়ের প্রতীক। মন্দির চত্বরের মধ্যে বহু ছোট ছোট মন্দির ও বিন্দুসাগর নামে একটি পবিত্র সরোবরও রয়েছে। ধর্মীয়, ঐতিহাসিক ও স্থাপত্যগত দিক দিয়ে লিঙ্গরাজ মন্দির অত্যন্ত প্রাসঙ্গিক। লিঙ্গরাজ মহাদেবকে দর্শনের মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আজকের ভুবনেশ্বরের একদিনের ট্যুর। এবার আমরা ফিরে যাব আমাদের ভুবনেশ্বরের হোটেলের দিকে। তবে যাওয়ার আগে অবশ্যই দর্শন করে নেব এখানে অবস্থিত বিন্দুসাগর লেককে। শুনেছি সেই লেক সত্যিই নাকি অসাধারণ। মন্দিরের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎই সেই বিন্দুসাগর লেকের কথা মনে পড়ায় আমাদের ড্রাইভার দাদাকে বললাম সেইখানে একটু নিয়ে যেতে, আর ডিসঅ্যাপয়েন্টেড সত্যিই হয়নি। কি অসাধারণ এই লেকটা না! আর দেখুন, লেকের মাঝখানে আবার একটা মন্দির অবস্থিত রয়েছে। মন সত্যিই ভরে গেল এই লেক দেখে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাদর আমন্ত্রণ রইল। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভুবনেশ্বর থেকে জার্নিজ আনলক সাইনিং অফ।